আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের লাস্ট ক্লাসে নবম শ্রেণীর ইউনিট 1-এর লেসন 2 পড়েছিলাম। লেসন 2 এর এ পড়েছিলাম আমরা। আজ আমরা লেসন 2 এর ই প্যাসেজটি পড়ব। তাহলে চলো শুরু করি। মূল প্যাসেজটি শুরু করার আগে তোমাদের কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে, কিছু ওয়ার্ড বুঝতে হবে, তাহলে পরে প্যাসেজটি বুঝতে কোনো সমস্যা হবে না। এখানে দেখো একটি পিকচার আছে, পিকচার দেখে বুঝতেই পারছো যে এটা কিসের পিকচার। এটা হচ্ছে প্রসেশন। প্রসেশন হচ্ছে কোনো শোভাযাত্রা, কোনো মিছিল, এরকম। ঠিক আছে? আচ্ছা, দেন টিয়ার্স, টিয়ার্স অফ আইস, চোখের পানি। গ্যালোজ, গ্যালোজ হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে কাউকে শাস্তিস্বরূপ ফাঁসি দেওয়া হয়, যে জায়গাটায়, সেটাকে বলা হয় গ্যালোজ। ওকে। এয়ারক্রাফট, এয়ারক্রাফট হচ্ছে বিমান। এখানে আরও কিছু ভোকাবুলারি লিস্ট করা হয়েছে, এগুলো তোমরা অবশ্যই বাসায় আগে নোট করবে, নোট করে এগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে। ভোকাবুলারিগুলো যদি ভালো করে পড়ো তাহলে প্যাসেজটি বুঝতে বিন্দুমাত্র সমস্যা হবে না। ওকে, আমি তোমাদের সুবিধার জন্য একবার পড়িয়ে দিচ্ছি। স্টপ ওভার, যাত্রা বিরতি করা। অ্যাড্রেস, বক্তৃতা দেওয়া। মেসমারাইজ, অভিভূত করা। ট্রেমেন্ডাস, ব্যাপক। রুট, যাত্রাপথ। টারম্যাক, বন্দরের রানওয়ে। স্ট্যান্ড বাই, কোনো প্রয়োজনে তৈরি কোনো ব্যক্তি বা বস্তু। গার্ড অফ অনার, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সংবর্ধনা প্রদানের জন্য সেনাবাহিনী কর্তৃক অভিবাদন। হোর্ড, দল। অ্যাপিয়ার, আবির্ভূত হওয়া অথবা উপস্থিত হওয়া, হাজির হওয়া। ব্রেক ডাউন, ভেঙে পড়া। প্রসেশন, মিছিল অথবা শোভাযাত্রা। ইন্টিমিডেট, ভয় দেখানো। গ্যালোজ, ফাঁসির মঞ্চ। জুবিল্যান্ট, বিজয়ের আনন্দে আনন্দিত। যেমন ধরো, আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন যারা বেঁচে ছিল তারা অনেক অনেক আনন্দে ছিল, তাই না? যে দেশটি স্বাধীন হয়ে গেল। তো এই যে বিজয় হয়েছে তারপরে যে আনন্দটা, সেটা হচ্ছে জুবিল্যান্ট, প্রচণ্ড আনন্দিত। কোট, বক্তব্য থেকে উদ্ধৃত করা। কেউ কিছু বলল, তার কথা থেকে তার কোনো কথা বলা বা উদ্ধৃত করা, সেটা হচ্ছে কোট। ইনটোন, বিশেষ সুরে বলা। ডাস্ক, গোধূলি। ডিউ টু, কারণে। ইমপ্রিজনমেন্ট, কারাবাস। ট্রায়াল, বিচার। ক্রাউড, ভিড় করা। ক্রাউড নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, শুধু ভিড়, আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। ওয়ার্থি ম্যান, যোগ্য মানুষ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, ওয়ার্থি ম্যান। রিমার্ক, উল্লেখ করা বা বলা। ময়েস্ট, ভেজা। টিয়ার, অশ্রু। ওয়ার টাইম ক্যাবিনেট, যুদ্ধকালীন মন্ত্রিপরিষদ। নিউজম্যান, সাংবাদিক অথবা সংবাদকর্মী। থ্রু আউট, জুড়ে, এটা সময়কাল বোঝায়। ব্যারি, লুকানো। হোল হার্টেডলি, আন্তরিকভাবে। এয়ারক্রাফট, বিমান। রিফিউজি, শরণার্থী। হেজ, কুয়াশা। হাউস অ্যারেস্ট, গৃহবন্দী। হেডেড, যাত্রা করলেন। এখানে হেডেড হচ্ছে হেড ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? হেড, তোমাদের মনে হয়তো কোশ্চেন জাগবে যে হেড অর্থ তো মাথা, তাহলে হেড অর্থবার যাত্রা করা। হ্যাঁ, একই ওয়ার্ডের বিভিন্ন ধরনের অর্থ থাকতে পারে। হেড যাত্রা করা অর্থ বোঝায় এবং হেডেড হচ্ছে হেড ভার্বের পাস্ট ফর্ম। ট্রান্সফর্ম, রূপান্তরিত করা। ফর্মালিটি, আনুষ্ঠানিকতা। তো এই শব্দার্থগুলো তোমরা খুব ভালো করে আগে পড়ে নিবে, ঠিক আছে? তারপর মূল প্যাসেজে যাবে। Read the following texts by the same author that describes Bangabandhu's a few more hours of journey towards home. আচ্ছা,
সেম অথর মানে হচ্ছে যে একই রাইটার, একই লেখক, যিনি এর আগে আমরা যে প্যাসেজগুলো পড়েছি বঙ্গবন্ধু সম্পর্কে, হ্যাঁ, বাড়িতে তার বাড়ি ফেরা সম্পর্কে, স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে যে লেখক লিখেছেন, এই প্যাসেজটিও বা এইখানে যে তথ্যগুলো আছে, এই বিষয়গুলো আছে, এগুলো একই অথর বা রাইটার লিখেছেন। ওকে, Bangabandhu left London for Dhaka on the 9th January evening in 1972. বঙ্গবন্ধু 1972 সালে সন্ধ্যার দিকে 9ই জানুয়ারি সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করলেন। অন দ্য ওয়ে হি উড স্টপ ওভার ইন দিল্লি। পথিমধ্যে তিনি দিল্লিতে যাত্রা বিরতি নিলেন। হি ওয়াজ ওয়েলকামড অ্যাট দিল্লিস Palam Airport in the morning of 10 January by President V.V. Giri, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Sarkar Rai, and the chiefs of the Indian Armed Forces. ওকে, তো কী হলো, তিনি যখন যাত্রা বিরতি নিলেন তখন তাকে স্বাগত জানানো হলো। হি ওয়াজ ওয়েলকামড, তাকে স্বাগত জানানো হলো কোথায়? অ্যাট দিল্লিস পালাম এয়ারপোর্ট ইন দ্য মর্নিং অফ 10 জানুয়ারি, 10ই জানুয়ারির সকালবেলা দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হলো। তাকে কে কে স্বাগত জানিয়েছিল? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি V.V. গিরি, তারপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পশ্চিম বাংলার একজন রাজনীতিবিদ সিদ্ধার্থ সরকার রায় এবং ইন্ডিয়ান সশস্ত্র বাহিনীর যে প্রধানগণ ছিলেন তারাও তাকে স্বাগত জানিয়েছিল। বঙ্গবন্ধু স্টেড ইন দিল্লি ফর অ্যাবাউট 2 hours। তিনি দিল্লিতে প্রায় 2 ঘন্টা অবস্থান করেছিলেন। ডিউরিং দিস টাইম হি অ্যাড্রেসড আ পাবলিক র্যালি অ্যান্ড মেসমারাইজড এভরিওয়ান। এই সময় তিনি একটি ভাষণ প্রদান করেন, বক্তৃতা দেন এবং সবাইকে মুগ্ধ করেছিলেন। সেই বক্তৃতা দিয়ে সবার মন কেড়েছিলেন। দেয়ার he wholeheartedly thanked Mrs. Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. আচ্ছা, কি হলো? There he wholeheartedly thanked Mrs. Gandhi. সেখানে তিনি কি করলেন? আন্তরিকভাবে মিসেস গান্ধী মানে ইন্দিরা গান্ধী তাকে, তারপর হচ্ছে সে দেশের ভারতের জনগণকে, আর হচ্ছে ইন্ডিয়ার যে রাজনীতিবিদ ছিলেন, হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছিলেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছিলেন। কেন? ফর দ্য ট্রিমেন্ডাস হেল্প দে হ্যাড প্রোভাইডেড টু বাংলাদেশ অ্যান্ড ইটস 10 million refugees। আচ্ছা, তারা বাংলাদেশকে এবং তার 10 লক্ষ যে শরণার্থী ছিল, শরণার্থী হচ্ছে স্টেটলেস পারসন অর পিপল, তারা হচ্ছে যে নিজের দেশ থেকে কোনো কারণে যদি তাদের বিতাড়িত হতে হয়, তাদের জীবন নাশের আশঙ্কা থাকে, তখন তারা কি করে? নিজের দেশ ছেড়ে, নিজের রাষ্ট্র ছেড়ে পাশে কোনো রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে। তো তাদেরকে বলা হয় শরণার্থী, রিফিউজি। তোমরা জানো যে 1971 সালে এরকম অনেক মানুষ তারা একটু নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে গিয়েছিল এবং ভারতও বিষয়টাকে খুব ওয়ার্মলি অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের অনেক সাহায্য করেছিল, তাই না? তো সেই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন, 10 লক্ষ শরণার্থীকে, এবং বাংলাদেশকে তারা যে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেছিল, পাশে থেকেছিল, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন। দেন ইট ওয়াজ অন টু ঢাকা। তারপর ঢাকায় যাওয়ার পালা, where millions of people had begun to crowd the route that their leader would pass and the race course ময়দান where the leader would deliver a speech before going home। আচ্ছা, তারপর তিনি ঢাকার জন্য যাত্রা করলেন, যেখানে লক্ষ লক্ষ লোক মানে কি করতে শুরু করলো? হ্যাড বিগান টু ক্রাউড, ভিড় জমাতে শুরু করেছিল সেই পথে, যে পথ দিয়ে তাদের নেতা কি করবে? তাদের নেতা যে পথ দিয়ে যাবে। এবং আর কোথায়? দ্য রেসকোর্স ময়দান। আর রেসকোর্স ময়দানে অনেক লোকের ভিড় হচ্ছিল বা জমায়েত হচ্ছিল অনেক লোক, যেখানে কি করবেন? দ্য লিডার উড ডেলিভার এ স্পিচ বিফোর গোয়িং হোম। বাড়িতে যাওয়ার পূর্বে যেখানে এই মহান নেতা কি করবেন? একটা
বক্তব্য প্রদান করবেন, সেখানেও অনেক মানুষ জড়ো হয়েছিল। On the tarmac at Tesgaon Airport, soldiers of the Indian Army and the Mukti Bahini were on standby to present Bangladesh's president with a guard of honor. আচ্ছা, তেজগাঁও এয়ারপোর্টের পিচ ঢালা পথে, টার্মেক হচ্ছে তোমার সারফেস, হ্যাঁ, বিমানবন্দরে দেখবে যে অনেকটা পথ পিচ ঢালা পথ থাকে, তো সেটাকে বলা হবে টার্মেক। যে এরিয়াটা বিমানবন্দরের আশেপাশে যে সারফেস থাকে সেটাকে বলা হবে টার্মেক। তেজগাঁও এয়ারপোর্টে সেই পিচ ঢালা পথে সোলজার্স অফ ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ ভারতীয় যে সেনাবাহিনী ছিল, ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি বাহিনী, ভারতীয় সেনাবাহিনীর যে সোলজার ছিল, সোলজার মানে কি বলো তো, সৈন্য, হ্যাঁ, সেনাবাহিনীর যে সৈন্যরা ছিল সেই সৈন্যরা এবং মুক্তি বাহিনী, তারা একেবারে প্রস্তুত ছিল বাংলাদেশের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করার জন্য। মেম্বার্স অফ দ্য ওয়ার-টাইম ক্যাবিনেট ওয়েটেড ইন দ্য উইন্টার সান অ্যাজ ডিড আ হোর্ড অফ নিউজম্যান। আর এদিক দিয়ে মেম্বার্স অফ ওয়ার-টাইম ক্যাবিনেট, অর্থাৎ যুদ্ধকালীন সময় যে মন্ত্রী পরিষদ, সেটার সদস্যরা অপেক্ষা করছিল ইন দ্য উইন্টার সান, অর্থাৎ শীতের রোদে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছিল এবং একইভাবে অপেক্ষা করছিল হোর্ড অফ নিউজম্যান, অর্থাৎ এক দল সংবাদকর্মী, হ্যাঁ, সাংবাদিকরাও সবাই ওয়েট করছিল, অপেক্ষা করছিল। Sometime after 1:30 p.m., the Comet aircraft made available to Bangabandhu by the British government landed in Dhaka. 1:30 এর কিছুক্ষণ পর কমেট বিমানটি যেটা দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট, হ্যাঁ, ব্রিটেনের সরকার বঙ্গবন্ধুকে দিয়েছিল মানে দেশে ফেরার জন্য, তো সেটা ঢাকায় কি করে, ঢাকায় পৌঁছায়। ওকে, as soon as the doors of the aircraft opened, বঙ্গবন্ধু appeared. যখনই সেই বিমানটির দরজা খুলল, বঙ্গবন্ধু সামনে হাজির হলেন। It was clear he had lost weight due to imprisonment for nearly 10 months in a Pakistani prison. It was clear, এটা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি তার ওজন হারিয়েছেন, হ্যাঁ, অনেক শুকিয়ে গিয়েছিলেন। ডিউ টু ইমপ্রিজনমেন্ট ফর নিয়ারলি 10 months ইন আ পাকিস্তানি প্রিজন, পাকিস্তানের কারাগারে 10 মাস, প্রায় 10 মাস কারাবাসের পর তার আসলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, তার ওজন অনেক কমে গিয়েছিল, এটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। আ বিগ স্মাইল appeared on his face as he swept back his hair with his right hand. যখনই তিনি ডান হাত দিয়ে তার চুলগুলো পিছনের দিকে নিচ্ছিলেন, তখনই তার মুখে একটা বিশাল হাসি ফুটে উঠল, অর্থাৎ তিনি খুবই আনন্দিত ছিলেন। প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড, আর ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আরেকটি বিষয় বলি, তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীও তাজউদ্দিন আহমেদ। তো তাজউদ্দিন আহমেদ সামনের দিকে এগিয়ে আসলেন অ্যান্ড ব্যারিড হিজ হেড ইন হিজ লিডার্স চেস্ট, এবং তার নেতার বুকে মাথা রাখলেন। অনেক দিন পর দেখা হয়েছে, সেজন্য আসলে তাদের আবেগগুলো কীভাবে প্রকাশ করছিলেন। বোথ মেন ব্রোক ডাউন, দুজনই কান্নায় ভেঙে পড়লেন। দেয়ার টিয়ার্স সোন লেট ময়েস্ট আইজ ইন নিয়ারলি এভরিওয়ান এলস প্রেজেন্ট অ্যারাউন্ড দেম। আর তাদের চোখের পানি দেখে আশেপাশে যারা ছিল সমস্ত লোকদের চোখও ভিজে যাচ্ছিল। আসলে বিষয়টি কিন্তু খুবই আবেগ ঘন ব্যাপার, এবং যখন তোমরা এটা পড়বে বা আমার লেকচারটি যখন শুনবে, তোমরা কিন্তু মনে মনে বিষয়গুলো কল্পনা করবে, তাহলে কিন্তু আরও ভালো বুঝতে পারবে এবং আবেগটাকেও আশা করি কিছুটা হলেও তোমরা উপলব্ধি করতে পারবে। যাই হোক, ওয়ান্স দ্য ফর্মালিটিস অ্যাট দ্য এয়ারপোর্ট ওয়ার কমপ্লিটেড, এবং এয়ারপোর্টের সে বিমানবন্দরের কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো যখন শেষ হয়ে গেল, দ্য ফাদার অফ দ্য নেশন ক্লাইম্বড অন আ বোর্ড অফ এন ওপেন ট্রাক, তখন জাতির জনক, হ্যাঁ, বা জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা খোলা ট্রাকের উপর একটা বোর্ড বিছানো ছিল, কাঠের বোর্ড, তো সেখানে তিনি আরোহণ করলেন। উইথ দ্য মুজিবনগর গভর্নমেন্ট ফিগার্স অ্যান্ড দ্য স্টুডেন্ট লিডার্স ক্রাউডিং অ্যারাউন্ড হিম, তার সাথে ছিল মুজিবনগর সরকারের যে সদস্যরা ছিল তারা এবং ছাত্র নেতারা যারা তার চারপাশে ছিল আর কি।
হি হেডেড ফর দ্য রেস কোর্স। রেস কোর্স মিন্স রেস কোর্স ময়দান। তিনি রেস কোর্স ময়দানের উদ্দেশ্যে যাত্রা করলেন। The 2-mile stretch of road would take the procession almost 3 hours to cover. 2 মাইল দৈর্ঘ্যের যে পথটুকু ছিল সেটা অতিক্রম করতে বা সেটা যেতে তাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। হ্যাঁ, অ্যাট দ্য রেস কোর্স বঙ্গবন্ধু ওয়েপ্ট, রিমেম্বারিং দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য বাঙালিজ হ্যাড মেড ইন দ্য ওয়ার এগেনস্ট পাকিস্তান। আচ্ছা, রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু ওয়েপ্ট। ওয়েপ্ট হচ্ছে তোমার উইপ ভার্বের পাস্ট ফর্ম। উইপ হচ্ছে কান্না করা। তো তিনি কান্না করছিলেন মুক্তিযুদ্ধের বিষয়টি স্মরণ করে, যে মুক্তিযুদ্ধে অনেক বাঙালি তাদের জীবন বিসর্জন দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। এই বিষয়গুলো স্মরণ করে তিনি খুব কান্না করছিলেন। হি টোল্ড হাউ দ্য মিলিটারি জান্তা হ্যাড ট্রাইড টু ইন্টিমিডেট হিম ডিউরিং হিজ ট্রায়াল। তিনি বললেন যে কিভাবে মিলিটারি জান্তা চেষ্টা করেছিল যখন তার বিচার হচ্ছিল আর কি, সেই মুহূর্তটায় তাকে বিভিন্ন ভয় দেখিয়ে তাকে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, ইন্টিমিডেট মিন্স হচ্ছে ভয় দেখানো অথবা কাউকে থ্রেট করা। হ্যাঁ, হি সেইড, তিনি বললেন, আই টোল্ড দেম আই এম আ বাঙালি অ্যান্ড আ মুসলিম হু অনলি ডাইস ওয়ান্স। হ্যাঁ, তো তিনি বললেন, আমি তাদেরকে বলেছিলাম যে আমি একজন বাঙালি এবং আমি একজন মুসলিম, হু অনলি ডাইস ওয়ান্স, যে কেবলমাত্র একবারই মরে। আই উড ওয়াক দ্য গ্যালোজ উইথ হেড হেল্ড হাই, আমি দরকার হলে মাথা উঁচু করে ফাঁসির মঞ্চে যাব। ঠিক আছে। তো দ্য ফাদার অফ দ্য নেশন রিমার্কড, জাতির জনক আরও বললেন, দ্য বাঙালিজ হ্যাড বিকাম দ্য গোল্ডেন চিলড্রেন অফ দ্য গোল্ডেন বেঙ্গল। হ্যাঁ, যে বাঙালিরা সোনার বাংলার সোনার সন্তান হয়ে গিয়েছে, সন্তানে রূপান্তর হয়ে গিয়েছে। Quoting the poet Rabindranath Tagore, who once had complained that the people of Bengal had remained mere Bengalis but were yet to become true human beings. তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এসেছে। তোমরা হয়তো কোথাও পড়েছো, তোমাদের হয়তো বাংলা ফার্স্ট পেপার বইয়ে কোথাও থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা বা এই প্রবন্ধটা, যেখানে উনি বলেছিলেন তার একটা রাইটিংয়ে যে বাঙালি কেবলমাত্র বাংলার মানুষ কেবলমাত্র বাঙালিই রয়ে গেল। হ্যাঁ, তারা আর প্রকৃত মানুষ হয়ে উঠতে পারলো না। তো সেই বিষয়টি উনি স্মরণ করে বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তো একবার কি করেছিল, কমপ্লেইন করেছিল, হ্যাঁ, অভিযোগ করেছিল যে বাংলার মানুষরা বাঙালি রয়ে গেল শুধুমাত্র, তারা আর প্রকৃত মানুষ হয়ে উঠতে পারলো না। মুজিব টোল্ড দ্য জুবিল্যান্ট ক্রাউড দ্যাট, জুবিল্যান্ট মিন্স আনন্দিত। তো বুঝো এত বছর না, অনেকটা সময়, প্রায় 10 মাস পর তাদের নেতাকে, যার নেতৃত্বে, যার একেবারে সরাসরি ডাইরেক্ট নেতৃত্বে পুরো দেশটা স্বাধীন হলো এবং এখন সবাই স্বাধীন দেশের নাগরিক, তাদের প্রাণপ্রিয় নেতার সামনে কতটা আনন্দে ছিল পুরো ক্রাউড, পুরো জনতা, তাই না? তো সেই আনন্দিত জনতাকে বলল মুজিব, দ্যাট দ্য পয়েট হ্যাড বিন প্রুভড রং। ওই যে বলেছিল কথাটা যে বাংলার মানুষ বাঙালি রয়ে গেল, তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারলো না, এই বিষয়টা তিনি ভুল বলেছেন, তিনি ভুল প্রমাণিত হয়েছেন। কাম ব্যাক ও পয়েট, হি ইন্টোন্ড ড্রামেটিকলি। হ্যাঁ, তো তিনি নাটকীয় সুরে বললেন, কাম ব্যাক ও পয়েট, হে কবি তুমি চলে এসো, তুমি ফিরে এসো, দেখো, অ্যান্ড সি হাউ ইউর বাঙালিজ আর টুডে ট্রান্সফর্মড ইন্টু ওয়ার্থি ম্যান। দেখো যে কিভাবে বাঙালিরা এখন যোগ্য মানুষে, প্রকৃত মানুষে পরিণত হয়েছে, বিষয়টা এসে দেখো। তো যাই হোক, মোমেন্টস ল্যাটার, কিছুক্ষণ পর, অ্যাজ ডাস্ক অ্যান্ড আ উইন্টার হেজ সেটেলড ওভার ঢাকা, যখন ডাস্ক মিন্স গোধূলি, হ্যাঁ, যখন রাত্র হয়ে যাবে, সন্ধ্যা, একটু পর আজান দিবে, এরকম সময়টাতে যখন আলো আঁধারের একটা মিশ্রণ হয়, তখন ওই সময়টাকে বলা হয় ডাস্ক। তো সেই গোধূলি এবং যখন নেমে এলো, এবং যখন উইন্টার হেজ মিন্স হচ্ছে কুয়াশা। হ্যাঁ, সন্ধ্যা হলে দেখবা যে শীতকালে কুয়াশা চারদিকে আস্তে আস্তে ঢাকা শুরু করে। তো সেই সময়টা কি হচ্ছে, এই দুটো বিষয়, গোধূলি এবং শীতের কুয়াশা, পুরো ঢাকাকে আচ্ছন্ন করে ফেলছিল যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড হিজ ওয়ে ব্যাক টু হিজ ফ্যামিলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারে ফিরে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিতে শুরু করলেন। হ্যাঁ, who had been waiting for him at the house in Dhanmondi Road 32.
যারা অপেক্ষা করছিল ধানমন্ডি রোড নং 32 এর বাড়িতে, হোয়ার দে হ্যাড বিন কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট, যেখানে তাদেরকে গৃহবন্দী রাখা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি, হ্যাঁ, পাকিস্তানি আর্মি কর্তৃক, থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ওয়ার অফ লিবারেশন, মুক্তিযুদ্ধের সময়কালটাতে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের প্যাসেজ। তো এখানে আশা করি যে পুরো প্যাসেজটা বুঝতে সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয় তবে অবশ্যই আমাকে পরে কমেন্ট বক্সে জানাবে। এভাবেই আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমাপ্ত হয়েছিল। এবং আমি তোমাদেরকে বারবার বলবো অবশ্যই খুব ভালো করে বুঝে আবেগ নিয়ে পড়বে, তাহলে পুরো বিষয়টি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর মজার ব্যাপার হচ্ছে দেখো এখন কিন্তু মার্চ মাস, তাই না? এবং গতকালই কিন্তু 7ই মার্চ গেল, যে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, যেটা অনেক বড় একটা ইন্সপিরেশন ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, তোমরা জানো। হ্যাঁ, প্রায় 18 মিনিটের বক্তব্যে পুরো দিক নির্দেশনা ছিল, যেটাতে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধ করেছি, তাই না, দেশ স্বাধীন করেছি। তো যাদের হাত ধরে আমরা এই দেশকে পেয়েছি অবশ্যই তাদের কথা আমাদের জানতে হবে, আবেগ দিয়ে জানতে হবে এবং সঠিক তথ্যটা সঠিকভাবে জানতে হবে এবং এটাকে লালন করতে হবে। ওকে, তো যাই হোক, প্যাসেজটি আবারও বলছি যে প্যাসেজটি পড়ার আগে যে তোমাদের ভোকাবুলারি দিয়েছি ওটা আগে পড়ে নিবে, তারপর প্যাসেজটি ভালো করে পড়বে। এখানে ম্যাচিং আছে কলাম এ অ্যান্ড বি, এটা তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে এফ নাম্বার, তোমরা এটা ম্যাচ করবে। আর তোমরা ক্লাসটি করার পর 2-3 দিন পর আমি গ্রুপে তোমাদের এর উপর কিছু কোশ্চেন দিব, তখন তোমরা কোশ্চেনগুলো অ্যান্সার করে আমাকে দেখাবে, ঠিক আছে? তো আশা করি আজ পুরো ক্লাসটি তোমরা উপভোগ করবে। আর সমস্যা হলে অবশ্যই আমাকে কখনোই বলতে হেজিটেট করবে না, কারণ হেজিটেট করলে আসলে বেসিক্যালি তোমাদেরই ক্ষতি, তোমরা ভালো করে বুঝতে পারবে না, সো সেটা করবে না। অবশ্যই যেখানে না বুঝবে আমার সাথে শেয়ার করবে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।